সবাইকে নমস্কার। বুদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। বাংলাদেশে প্রথমবার ত্রিপিটকের বাংলা অনুবাদ প্রকাশিত হওয়া সংবাদটি 2017 সালে 26 আগস্ট ডেইলি জনকণ্ঠ পত্রিকায় প্রকাশ হয়। এটা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা, একটা বিরাল কর্মযজ্ঞ। যারা এই বিশাল দায়িত্ব নিয়েছেন এবং দীর্ঘ পরিশ্রম করে অনুবাদের কাজটি সম্পন্ন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। কারণ এ ধরনের বিশাল কর্মযজ্ঞ সত্যি বিরল এবং অসীম ধৈর্য ও নিষ্ঠার প্রয়োজন হয়। এখন আমি আপনাদের কাছে একটা শিক্ষামূলক প্রশ্ন করতে চাই। আপনি যখন কোনো বই মন দিয়ে পড়তে চান তখন সেই বইটি সহজ ভাষায় লেখা থাকলে ভালো লাগে না কঠিন ভাষায় লেখা থাকলে? আমরা অবশ্যই বলবো অবশ্যই সহজ, স্পষ্ট, পাঠক বান্ধব ভাষায় লেখা থাকলে বুঝতে সহজ হয়। আমরা জানি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা প্রথমে পালি ভাষায় প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে প্রচারিত হয়ে আসছে। পরে খ্রিস্টপূর্ব প্রথম শতকে এই মৌখিক পালি ভাষা ব্রাহ্মী লিপিতে লেখা হয়। এরপর দীর্ঘ 2000 বছরের যাত্রায় ত্রিপিটক পৃথিবী প্রায় 30টি ভাষায় অনুবাদ হয়েছে, আংশিক ও পূর্ণাঙ্গ দুইভাবেই। এর মধ্যে ত্রিপিটকের ইংরেজি অনুবাদ সবচেয়ে সহজ, পাঠক বান্ধব, বৈজ্ঞানিকভাবে সাজানো ও বিশ্বজুড়ে গ্রহণযোগ্য। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বাংলা ভাষায় আমরা যে ত্রিপিটকের অনুবাদ পেয়েছি সেটা কি সাধারণ পাঠকের জন্য সহজ নাকি এখনো অনেক পাঠকের জন্য কঠিন? আমি এই প্রশ্নটি কাউকে সমালোচনা করার জন্য করছি না, বরং আমাদের সবার নিজেদের কাছে জানতে চাই ত্রিপিটকের মতো মহামূল্যবান এক শিক্ষাকে কি আরো সহজ ভাষায়, আরো পাঠক বান্ধবভাবে উপস্থাপন করা যায় কি না। কারণ ধর্মগ্রন্থের উদ্দেশ্য হলো মানুষ যেন বুঝে, জানে এবং সেই জ্ঞান জীবনে কাজে লাগাতে পারে। আর সহজ ভাষা হলে বুঝতে সুবিধা হয়, এটাই স্বাভাবিক। আমরা এই ভিডিও লেসনে উদ্দেশ্য মাত্র একটি, যেখানে প্রয়োজন সেখানে ভাষাকে আরো সহজ, স্পষ্ট ও পাঠ্যযোগ্য করে তুলতে আমরা সবাই যেন অংশ নিতে পারি। এটি কোনো ব্যক্তিগত সমালোচনা নয়, এটি একটি ইতিবাচক আহ্বান, যাতে ত্রিপিটকের গভীর শিক্ষাগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে সহজভাবে, বোধগম্যভাবে। ঠিক যেমন বুদ্ধের শিক্ষা মূলত মানুষের বোঝার সুবিধার জন্যই দেওয়া হয়েছিল। এবার আমরা খুব সম্মানের সাথে দেখতে চাই ত্রিপিটকের বাংলা অনুবাদে যারা কাজ করেছেন তারা বিষয়টি কিভাবে ব্যাখ্যা করেছেন। এখানে আমি অনুবাদকদের কয়েকটি মূল্যবান বক্তব্য তুলে ধরব, কারণ এই মহান কাজ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি জানা খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনায় আমি পুরোপুরি নিরপেক্ষ থাকতে চেয়েছি, তাই এখানে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি না, বরং বিষয়টিকে আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আমি চ্যাটজিপিটি এর কাছে সাহায্য চেয়েছি। ত্রিপিটকের পূর্ণাঙ্গ PDF ফাইল যুক্ত করে আমি জানতে চেয়েছি এই অনুবাদটি সাধারণ পাঠকের জন্য কতটা পাঠযোগ্য। চ্যাটজিপিটি যে বিশ্লেষণ দিয়েছে তার মূল কথাগুলো ছিল: সাধারণ পাঠকের জন্য সহজ ভাষার অভাব, অনুবাদে অনেক জায়গায় শাস্ত্রীয় ক্লাসিক্যাল বাংলা ব্যবহার করা হয়েছে যা ধর্মীয় গাম্ভীর্য বজায় থাকলেও পাঠকদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আজকে তরুণ প্রজন্ম বা নতুন পাঠক এই ধরনের বাক্য পড়তে গিয়ে অনেক সময় বিভ্রান্ত হয় বা ক্লান্ত হয়ে পড়ে। এর ফলে ত্রিপিটক পড়ার আগ্রহ কমে যেতে পারে। এটা কোনো সমালোচনা নয়, বরং বাস্তব পাঠ অভিজ্ঞতার একটি পর্যবেক্ষণ। কিছু ক্ষেত্রে পালি শব্দ অপ্রয়োজনীয়ভাবে রেখে দেওয়া হয়েছে। অনেক জায়গায় এমন পালি শব্দ দেয়া আছে যেগুলো সহজ বাংলা প্রতিশব্দ দেওয়া যেত, ফলে পাঠকের মনে দ্বিধা বা অনিশ্চয়তা তৈরি হয়। এটা খুব স্বাভাবিক। তরুণ প্রজন্ম যেহেতু পালি ভাষার সঙ্গে পরিচিত নয়, তাই তাদের কাছে এটি আরো কঠিন হয়ে দাঁড়ায়। এই প্রবণতা অনুবাদ নয়, ব্যাখ্যার ছদ্মবেশে পুনরাবৃত্তি হয়ে দাঁড়ায়। এটি অনুবাদের একটি স্বাভাবিক চ্যালেঞ্জ, কারণ শব্দ রেখে দিলে মূল ঐতিহ্য বজায় থাকে, আবার সহজ বাংলা দিলে বোঝা সহজ হয়। এই দুইয়ের মাঝে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া সব অনুবাদকদের একটি বড় শেখার জায়গা। সময় এখন নতুন ভাবনায় সহজ, সরল, রিডার ফ্রেন্ডলি অনুবাদ তৈরি। চ্যাটজিপিটি শেষে বলছে, আজকের প্রজন্ম, ছাত্রছাত্রী, গবেষক এবং সাধারণ পাঠকের উপযোগী একটি সহজ, আধুনিক ও প্রাঞ্জল বাংলা অনুবাদ অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে, যেখানে সহজ কথা বলা বাংলা থাকবে, পালি শব্দ শুধুমাত্র সেখানে থাকবে যেখানে খুব প্রয়োজন, এবং বাংলা ভাষার সৌন্দর্য বজায় রেখে অনুবাদককে সকলের জন্য উন্মুক্ত করা যাবে। এটা কোনো সমালোচনা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি উন্নয়নমূলক পরামর্শ। এবার আমরা সম্মানিত অনুবাদক মহোদয়রা এই বিষয়ে কি বলছেন তাদের বই থেকে কয়েকটি উদ্ধৃতি দেখে নিব। পবিত্র ত্রিপিটক নামে 25 খণ্ডে প্রকাশিত পূর্ণাঙ্গ বাংলা ত্রিপিটকের বিশেষ বৈশিষ্ট্যগুলো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে 2 নম্বরে বলা আছে, পূর্বে অনুদিত ভালো মানসম্পন্ন বইগুলোর সঙ্গে বেশ কিছু বইয়ে প্রাঞ্জল ও সহজবোধ্য ভাষায় নতুন বাংলা অনুবাদ সংযোজন করা হয়েছে এখানে। তারপর যদি আমরা
একটু যদি নিচে নেমে দেখি 3 নম্বরে যেটা বলা আছে, সম্পাদনার সময় বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি পুরোপুরি অনুসরণ করা হয়েছে। বুদ্ধ পরিভাষাগুলোর বানান ও যথাযথ প্রয়োগে যথাসম্ভব অর্থপূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত এমন অভিজ্ঞ অনুবাদক, লেখক ও সম্পাদকদের দিয়ে পূর্ণাঙ্গ বাংলা ত্রিপিটকটি পরম শ্রদ্ধা যত্নের সঙ্গে সম্পাদন করা হয়েছে। তারপর 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, যুবা বৃদ্ধ সব বয়সে পাঠকদের পড়তে অসুবিধা না হয় মতো তুলনামূলক বড় অক্ষরে ছাপানো হয়েছে ত্রিপিটকের সবগুলো বই। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একদম শেষের যে প্যারাটা, মহান ত্রিপিটকের এই সংস্করণ যাতে সর্বাঙ্গ সুন্দর ও বিশুদ্ধ হয় তার জন্য লেখালেখি, সম্পাদনা ও ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ একদল ভিক্ষুকে নিয়ে সম্পাদনা পরিষদ গঠন করা হয়েছে। পালি ত্রিপিটকের প্রাঞ্জল বাংলা অনুবাদ, কঠিন ও দুর্বোধ্য বুদ্ধ পরিভাষার যথাসম্ভব সহজ ব্যাখ্যা এবং দক্ষ সম্পাদনা এই সংস্করণের প্রধান বৈশিষ্ট্য। এবার আমরা অনুবাদ গ্রন্থটি থেকে কয়েকটি শব্দ ও বাক্য উদাহরণ হিসেবে দেখব, শুধুই শেখার উদ্দেশ্যে, কোনো সমালোচনার জন্য নয়। এরপর দেখি এগুলো কিভাবে আরো সহজ সরলভাবে উপস্থাপন করা যেত, সেই বিষয়ে চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আমরা কিছু তুলনামূলক বিশ্লেষণ করব। হ্যাঁ, প্রথমে আমরা দেখব 514 পৃষ্ঠার, কোন ভিক্ষু এক নিকায় সম্মানিত ও এক সীমায় অবস্থিত একত্রে বসবাসকারী বিনয় ও ধর্মবাদী ভিক্ষু সংঘকে ভেদ বা পৃথক করতে চেষ্টা করে এবং সংঘভেদের 18 প্রকার যথোপযুক্ত ভেদনীয় কারণসমূহ গ্রহণ করে সেগুলো জনসাধারণকে প্রকাশ করে, তাহলে ধর্ম ও বিনয়বাদী ভিক্ষুগণ সেই ভেদকারী ভিক্ষুকে এরূপ সুদুপদেশ দেওয়া কর্তব্য। তো এই লাইনটা কিভাবে আরো ইউজার ফ্রেন্ডলি করে লেখা যেত সেটা চ্যাটজিপিটি থেকে যদি দেখি, চ্যাটজিপিটি বলছে আমাদেরকে, এক নিকায় সম্মানিত ও এক সীমায় অবস্থিত, অর্থ হচ্ছে যারা একই নিয়মে একই জায়গায় এক হয়ে থাকে। তারপর হচ্ছে বিনয় ও ধর্মবাদী, যারা নিয়ম মেনে চলে ও ধর্ম মানে। ভেদ বা পৃথক করতে চেষ্টা করে, এখানে এই অর্থ বলা হচ্ছে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে আলাদা করার চেষ্টা করে। তারপর আমরা দেখতে পাচ্ছি সংঘভেদের 18 প্রকার, এটার অর্থ হচ্ছে ভিক্ষুদের আলাদা করার 18টি ভুল কারণ। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা কঠিন শব্দ, যথোপযুক্ত ভেদনীয় কারণসমূহ গ্রহণ করে, এইটা সহজ বাংলা হচ্ছে সেই 18টি কারণ থেকে কোনো কারণ ধরে নেই বা তুলে আনে। তো সব মিলিয়ে পুরো বাক্যটি একদম সহজ ভাষায় যদি বলি, চ্যাটজিপিটি আমাদেরকে লিখে দিচ্ছে, যদি কোনো ভিক্ষু এমন একটি দলের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে যারা একই জায়গায় থাকে, একই নিয়মে মানে এবং শান্তিতে থাকে, এবং সে যদি ভিক্ষুদের আলাদা করার 18টি কারণ থেকে কিছু তুলে নিয়ে সেগুলো মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে নিয়ম মানা ভিক্ষুরা তাকে ডেকে ভালোভাবে বুঝাবে, এটাই তাদের কর্তব্য। তো আমরা অনেকটাই বইয়ে যেটা লেখা আছে সেটা থেকে চ্যাটজিপিটি যেটা লিখে দিয়েছে সেটা আমাদের অনেক সহজ বলে আমাদের কাছে এইভাবে মনে হতে পারে। আর একটা পার্টে আমরা এখন দেখব যেখানে লেখা আছে, সেই ভিক্ষুগণ উক্ত ভেদকারী ভিক্ষুকে একত্রে বলা সত্ত্বেও সে যদি পূর্বে ন্যায়টা গ্রহণ করে ভেদ চেষ্টা করে, তাহলে তাকে ভেদচিত্ত ত্যাগে নিমিত্তে 3 বার সেরূপ বলা উচিত। 3 বার বলার পরে যদি পরিত্যাগ করে উত্তম, আর যদি পরিত্যাগ না করে তাহলে সঙ্গ সেই ভিক্ষুকে সমনুভাষণ নামক বিনয় কর্ম করে পৃথক করে রাখবে। তো বিনয় কর্মের শেষে সেই ভেদকারী ভিক্ষুর সংজ্ঞাদিশেষ অপরাধ হয়। তো এইখানে কয়েকটা অনেক কঠিন শব্দ দেয়া হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো চ্যাটজিপিটি যেটা বলে আমাদের কঠিন শব্দ বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই ভেদচিত্ত ত্যাগের নিমিত্তে, এটা অর্থ হচ্ছে বিভেদ করার মন ছেড়ে দিতে বলার জন্য। তারপর আরেকটা কঠিন শব্দ আছে, আর যদি পরিত্যাগ না করে, এটার অর্থ হচ্ছে কিন্তু যদি সে না শুনে বা বিভেদ বন্ধ না করে। তারপর আরেকটা কঠিন শব্দ আছে, সমনুভাষণ নামক বিনয় কর্ম, এটার অর্থ হচ্ছে সহজ বাংলা যেটা বলছি আমরা, নিয়ম অনুযায়ী সমনুভাষণ নামে একটি শাস্তিমূলক কাজ। তারপর আরেকটা কঠিন শব্দ আছে, সংজ্ঞাদিশেষ অপরাধ হয়, এটার অর্থ হচ্ছে ভিক্ষুর করা বড় ধরনের অপরাধ, যেটা ঠিক করতে হলে সঙ্গের নিয়ম অনুযায়ী বিশেষ প্রক্রিয়া মানতে হয়। তারপর সব মিলিয়ে পুরো বাক্যটি খুব সহজ বাংলায় আমরা যদি বলি, ভিক্ষুরা তাকে বারবার বুঝালেও যদি সে আগের মতোই ভিক্ষুদের মধ্যে ঝগড়া লাগাতে থাকে, তাহলে তাকে 3 বার বলা হবে, তুমি এই ঝগড়া লাগানো মন ছেড়ে দাও। যদি সে শুনে ভালো, যদি না শুনে তাহলে নিয়ম অনুযায়ী তাকে দলের বাইরে রাখা হবে, আর এভাবে তাকে একটি বড় ধরনের অপরাধী সংজ্ঞাদিশেষ মনে করা হবে। তারপর আমরা একটু দেখব 544 পৃষ্ঠা কি লেখা আছে। যেটা লেখা আছে সেটা হচ্ছে, উপনিষাজ্য বিহর্তিতি বলতে বর্ণিত স্থানে চিবর, পিণ্ডপাত, ব্র্যাকেটে বিক্ষান্ন, শয্যাসন এবং ভৈষজ্যাদি
চতুর্প্রত্যয় দ্বারা প্রতিবন্ধ চিত্ত হয়ে বসবাস করে। তো এইটার কঠিন শব্দ যদি আমরা ভেঙে ভেঙে যদি বিশ্লেষণ করি, উপনিঃসার্য, এটার অর্থ হচ্ছে ভরসা করে বা নির্ভর করে। বিহরিতিতি শব্দটি পালি ভাষায় বিহরিতি থেকে এসেছে। বিহরিতিতি মানে যেমনভাবে কেউ থাকে বা বসবাস করে। তারপর হচ্ছে চিবর, চিবর অর্থ হচ্ছে আমরা অনেকে জানি এটা বুদ্ধ ভিক্ষুর পোশাক বা ভিক্ষুর কাপড়। তারপর আরেকটা কঠিন শব্দ আছে পিণ্ডপাত বা ভিক্ষান্ন, ভিক্ষা করে পাওয়া খাবার, সহজ ভাষায় যে খাবার ভিক্ষুরা ঘরে ঘরে গিয়ে পায়। তারপর যদি দেখি আরেকটা শব্দ শয্যাসন, অর্থ হচ্ছে শোবার বা বসার জিনিস, সহজ ভাষায় ঘুমানো বিছানার বা বসার আসনকে বলা হচ্ছে। ভৈষজ্যাদি অর্থ হচ্ছে ওষুধ পথ্য, সহজ ভাষায় ওষুধ শরীর ভালো রাখার জিনিস। চতুর্প্রত্যয় আর একটা শব্দ আছে, এটা সহজ বাংলা হচ্ছে ভিক্ষুর প্রয়োজনীয় 4টি জিনিস, যেমন কাপড়, খাবার, থাকার আসন, ওষুধ। সহজ ভাষায় ভিক্ষুর জন্য দরকার এমন 4টি জিনিস। তারপর আরেকটা কঠিন শব্দ আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধ চিত্ত হয়ে, এটার সহজ বাংলা হচ্ছে প্রতিবন্ধ মানে বাধা বা রাগ, চিত্ত মানে হচ্ছে মন। প্রতিবন্ধ চিত্ত হচ্ছে অর্থ হচ্ছে যার মনে বাধা, বিরক্তি বা খারাপ মনোভাব থাকে। সহজ ভাষায় যদি বলা হয় মন বিরক্ত বা কষ্টে ভরে গেলে। হ্যাঁ, তারপর সব মিলিয়ে অত্যন্ত সহজ বাংলায় পুরো বাক্যটি যদি বলি আমরা, উপনিঃসাজ বিহর্তিথি মানে হচ্ছে যে ভিক্ষু কোনো জায়গায় থাকে কিন্তু সেখানে কাপড়, খাবার, শোবার, বসার জায়গা আর ওষুধের মতো জিনিসগুলোর দিকে বেশি মন দিয়ে থাকে। আর এই 4টি জিনিস নিয়ে তার মনে বিরক্তি বা খারাপ ভাব তৈরি হয়। তো আজকে এখানেই শেষ করব। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।